বক্তা আমরা হচ্ছে সেই রকম না, বক্তা নেই, সব বক্ত। যাই হোক, আজকের আলোচনার বিষয় হচ্ছে অন্য মাধ্যমে কল্পবিজ্ঞান। এক্ষেত্রে আমাদের সঙ্গে রয়েছেন একজন এমন বিশেষজ্ঞ যিনি চলচ্চিত্র মাধ্যমটির প্রয়োগ এবং তার বিভিন্ন সম্ভাবনা বিষয়ে কাজ করে থাকেন একাডেমিক ক্ষেত্রে। আরেকজন রয়েছেন যিনি বিখ্যাত অঙ্কনশিল্পী, যারা আলাদা করে পরিচয় করে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আগে হর্ষকে দিয়েই শুরু করি। হর্ষ, যখন আপনি কমিক্স বা চিত্রকাহিনীর মাধ্যমে কল্পবিজ্ঞানকে পরিবেশন করেন, সেটা অন্য করতে পারে, সেটা সম্পূর্ণ মৌলিক রচনা হতে পারে, বা অন্য কোনো লেখকের লেখাকে আপনি এই মাধ্যমে আত্মীকৃত করছেন, তখন লেখা থেকে ছবিতে আনার সময় আপনি কি কি পরিবর্তনের কথা ভাবেন? নমস্কার সবাইকে। খুব ভালো লাগলো ভাই, বুঝতে অনেক ভেরি গুড ফ্রেন্ড অফ মাইন্ড, খুব ভালো বন্ধু। আর যারা বই পড়েছে আপনাদের খুব ভালো লেগেছে। আমি এই প্রশ্ন করলে সেটা হচ্ছে যে কখনো গল্প থেকে আমি কিরকম করে অনুপ্রাণিত হই, মানে না, যখন সেটাকে চিত্র মাধ্যমে আপনি নিয়ে আসেন, কোন কোন জায়গাগুলো পরিবর্তনের কথা ভাবেন? ওকে, প্রথমত এইখানে কমিক্সের একটা মুশকিল হচ্ছে যে আমরা যেটা হাতে পাই সেটা গল্পটা নয়, আমরা সেটা স্ক্রিপ্ট ফর্ম্যাটে পাই। এই জন্যে ধরা যাক ধরুন যদি আমি নিজে সেটাকে গল্পটাকে স্ক্রিপ্ট করি, সেই অপশন আমার হাতে থাকে, তখন আমার হাতে অপশন থাকে। বাট যখন মোস্ট অফ দ্য টাইম আমরা যেটা কাজ করি, আমরা স্ক্রিপ্ট রাইটার আর্টিস্ট, উই আর ডিফারেন্ট। তো একজন স্ক্রিপ্ট রাইটিং করবে, একজন আর্ট করবে, সেইটা করলে সেই উপায়টা হাতে থাকে। মানে স্ক্রিপ্ট রাইটার যা দিচ্ছি সেটাকেই আমাদেরকে সম্ভবত আমরা বিরাট করে অ্যাকসেপ্ট দেয়। বাট যখন আমরা সেই অপশনটা পাই, যেমন ফর এক্সাম্পল আমরা ফটোগ্রাফি কোনো চান্সটা পেয়েছি যে গল্পটাকে নিয়ে অ্যাডাপ্ট করা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভেরি গুড অপশন। সেখানে প্রথমত আমরা দেখি যে কত পাতার ব্যবস্থা, যে যেমন গল্পটা ধরুন ফর এক্সাম্পল হচ্ছে রাফলি অ্যারাউন্ড 200 পেজেস, বাট আমাদের কমিক্স যখন করি বা গ্রাফিক নভেল যখন অ্যাডাপ্ট করি, তখন আমাদের নাম্বার অফ পেজেসের একটা লিমিট থাকে। তা আমরা উই কান্ট ফলো দ্য 5x স্ট্রাকচার, এটা আমরা করতে পারি না। আমাদেরকে ধরে নিতে হয় যে উইচ আর দ্য মেন সিনস, কোন সিনসগুলো ছাড়া আমরা করতে পারবো না, সেই সিনসগুলোকে প্রেফারেন্স দিতে হবে। আর সেই সিনসগুলোর মধ্যেই দেখতে হয় যে আমি পেজেস ট্রেনিং করে কীরকম করে আমরা করবো। ক্যারেক্টার বিল্ডিংটা খুবই দরকার হয়, সেজন্য চেষ্টা করা হয় যে সামহাও যখন সিনগুলো হচ্ছে, যখন নতুন সিনগুলো দেওয়া হচ্ছে, অ্যাটলিস্ট ক্যারেক্টারগুলো যাতে মানে পাতায় অ্যাটলিস্ট বোঝানো যায় যে নতুন ক্যারেক্টার কে আসবে, কী করবে। আদারওয়াইজ এখানে বেসিক্যালি খুব বেশি অ্যাডাপ্ট করার পক্ষে খুব বেশি অপশন থাকে না অ্যাডাপ্ট নেওয়ার পক্ষে। আর যখন আমরা নিজেরা গল্প করছি তখন কিন্তু সেই হাতটা আমাদের অপশন থাকে, যে আমরা ইচ্ছে মতো করে ক্যারেক্টারকে প্লাসকে আইডেন্টিফাই করার চান্স পাচ্ছি, বিল্ড করার চান্স পাচ্ছি। যেমন আপনারা যে গল্পগুলো নিয়ে বললেন, সেই রকম গল্পগুলো স্যারলি আমাদের কমিক্সের উপায় বেশি থাকে না। মানে স্যারলি নাম ইন্ডিয়ান গল্প নিয়ে কমিক করার চান্স আমরা কিছু পাই না। পাবলিশারের সাইড থেকে এটা হয় এগিয়ে গান, যে আমাদের অপশন থাকে না বলে করতে পারি না, করতে পারলে অ্যাকচুয়ালি খুব ভালোই হয়। এখন কারেন্টলি থিংস আর স্লাইটলি বেটার ইন দ্য কেস অফ কমিক্স, আর একটু বেশি লোকেরা ইচ্ছা প্রকাশ করছে, আশা করি দিনটা অনেক দূর। এবার আপনার কাছে আসছি, কমিক্স একটা আলাদা মাধ্যম, ঠিক সেরকমভাবে চলচ্চিত্র একটা আলাদা মাধ্যম। কল্পবিজ্ঞান কাহিনী যখন চলচ্চিত্রায়িত হয়, তখন তাতে আমরা কী কী পরিবর্তন সাধারণত দেখতে পারি এবং কী কী পরিবর্তন সাধারণত আমরা আশা করি কিন্তু খুব একটা পাই না। আপনি যদি কয়েকটা সিনেমার উদাহরণ দিই এবং তার মূল কাহিনীর উপর উদাহরণ দিয়ে একটু বলতে পারেন। এটা না সহজ মানে একদমই। তার কারণটা হচ্ছে এটা ডিপেন্ড করছে কোথায় থেকে বানানো হচ্ছে। কল্পবিজ্ঞান গল্প লেখা আর কল্পবিজ্ঞান সিনেমার মধ্যে বড় তফাৎ হচ্ছে কল্পবিজ্ঞান ছবি বানাতে এক ধরনের রিসোর্সের প্রয়োজন। সেই রিসোর্স যার নেই তার ব্যাপারটা নেই, হ্যাঁ, এরকম এই ব্যাপারটা আছে। এবং এই যে কন্টেক্সচুয়াল গল্পটা, এইটা নিয়ে আমি আজকে আসলে আমি ফরম্যাটটা বুঝতে পারিনি, হ্যাঁ, কীরকম হবে।
তাই জন্য আমি একটা গল্প বলবো বলে ঠিক করে এসেছি। না, বলুন বলুন বলুন, এই তো। সেটা হচ্ছে যে আমার যে বইটি বেরিয়েছে গত 1982, তার একটা ইতিহাস আছে। সেটা এই প্রথম আমি সেটা পাবলিক স্পেস নয়, মোটামুটি একটা বন্ধুদের ইয়ে। যারা বইটি পড়েছেন তারা জানেন যে বইটি একটা অদ্ভুতভাবে চিত্রনাট্য ফর্মে, আসলে চিত্রনাট্য ফর্মে লেখা নয়, আংশিক চিত্রনাট্য ফর্মে লেখা, আংশিক শ্রুতি নাটকের ফর্মে লেখা, আংশিক উপন্যাসের মধ্যে লেখা। কিন্তু চিত্রনাট্য আর শ্রুতি নাটকের ফর্মেটিংটা আলাদা করতে পারিনি, যাতে দেখে বোঝা যায় যে এটা একদম এটা একটু জটিলতা চলে এসছে। তাই জন্য সেটা ছাত্র হয়েছে, ওটা আমার একটা একটু আক্ষেপের বিষয়, সেটা একটু সময় নিয়ে করে তুললে ভালো হবে। কিন্তু মূল যে ব্যাপারটা সেটা বলি, এবং সেটা বললে আপনার প্রশ্নের একটা বেগি উত্তর আসবে। হ্যাঁ, সেটাই। আমি কিছু উত্তর বক্র হলে গতি নেই। আপনি একটা সূত্র ধরুন। 1982 কিন্তু উপন্যাস হিসেবে লেখা হয়নি, ওটা লেখা হয়েছিল চিত্রনাট্য। এবার এইটা গল্পের একটু প্রথমে চিত্রনাট্যটা লেখা হয়নি, চিত্রনাট্য লেখা হওয়ার পর তো চিত্রনাট্যকে সাকার করতে হয়। সাকার করতে গেলে তো একজন ব্যক্তির পক্ষে সম্ভব না। তো আমার এক বন্ধু আছেন পরিচিত, তিনি হচ্ছেন বলা যায় যে একটি ছবি যদি প্রডিউস হয় তার এক্সিকিউটিভ প্রডিউসার হতে পারেন, তাহলে তো আমি তার কাছে যাই। তার কারণ হচ্ছে আমার মনে হয় যে আমার নিজের সোজাসুজি প্রডিউসারদের কাছে যাওয়াটা খুব একটা বোকামো কাজ হবে, যেহেতু আমার যে পিঠে যে প্ল্যানটা মারা আছে জাতীয় ইউনিভার্সিটি সেটা খুব কাউন্টার প্রোডাক্টিভ। অতএব আমি একটি বন্ধুর কাছে যাই, সেই বন্ধুটির কাছে যাই এবং তাকে বলি যে তুমি দেখো একটু সম্ভব। এবং সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, কারণ অভিজ্ঞতাটা মারাত্মকই। প্রথমেই হচ্ছে মানে কালীগঞ্জ পাড়া বলে যে জায়গাটা দেখে প্রডিউসারদের পাওয়া যায়, নো ভালো কথা, আউট হয়ে গেল। তারপরে আমার বন্ধুটি আমাকে এসে বলে যে তুমি এক কাজ করো, এটাতে ঠিক ছবি বানানোর চেষ্টা করো। ছবি না হবে না, এখানে হয় এখানে হয় না, এই ব্যাপারটা নিয়ে আমি একটু দুর্ভাগ্য বলতে চাই। তুমি এক কাজ করো, তুমি টিভি সিরিজ ওটা বেটার চান্স। তাহলে কি করতে হবে, মানে আপাতত এটা একটা সিরিজ হলে, ধরো 10টা এপিসোডের সিরিজ হলে কি হতে পারে তুমি সেটা সেই বন্ধুকে তো বুঝতে পারিনি যে খেপা পাল্লায় চলেছে। আমি একটা 2.5 ঘন্টার চিত্রনাট্য লিখেছিলাম, এবার 1 মাস পরে আমি একটু 10 ঘন্টার তার কাছে ফেলে দিয়েছি। সে তো খুবই খুশি, প্রিমিয়াম কন্টেন্ট, এটা মানে 8 ঘন্টার 10টা এপিসোড না, 40 মিনিট 45 মিনিটের গল্প। এবং তারপরে কিন্তু যেটা হচ্ছে বিচিত্র হচ্ছে, একটা জিনিস মনে রাখতে হবে যে এই সিরিজ ব্যাপারটা, এটা টিভি সিরিয়াল সিরিজ OTT ব্যাপারটা হচ্ছে সম্পূর্ণ, হ্যাঁ ওটিটি সম্পূর্ণ কর্পোরেট সেক্টর। হ্যাঁ, এবং এইখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট সিনেমার ইকুইভ্যালেন্ট কিছু নেই। হ্যাঁ, এভরিথিং ইজ কর্পোরেট। সেইখানে প্রথমে হয়েছে ও বাবা সাইফাই, কারণ অনেক খরচা হবে। কারণ আমরা তাদের বললাম না না না, সব কিছু ফিউচারিস্টিক হয় না, সাংঘাতিক সেট বানাতে হবে, একটু দেখুন না 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 না, সাংঘাতিক খরচা হবে, একটা সিনের জন্য হলেও তো খরচা হবে। হ্যাঁ, একটা যন্ত্র, কল্পিত যন্ত্র তো বানাতে হবে, তাতেও খরচা হবে। এরকম করে কয়েকজন আউট করে দিল। তারপরে একটু বেটার, যিনি আর একটু কথা বলতে চান, তিনি খুব ইন্টারেস্টিং একটা কথা বললেন। তিনি বললেন যে আচ্ছা আপনার ছবিটা শেষালে এটা এখন করে না করা যাবে না, আসলে একটা বিদেশি সালের ব্যাপার আছে। তো বিদেশি সালের কি ব্যাপার আছে, এই প্রশ্নগুলো হলে না ঝামেলা হয়। হ্যাঁ, কারণ সে তো গল্প করেনি, তখন বলতে ওই ব্যাপারটা একটু আমি বলি যে আমার গল্পটা যদি কেউ করে থাকেন তাহলে দেখবেন যে 1982 সালের 6ই জুলাই কিছু একটা ঘটনা ঘটেছিল। তার আগে যে ছবির যে নায়ক বলা বড় যদি বলা যায়, সে একজন প্রবাসী বৈজ্ঞানিক। সে 1 মাস দেরি করেছিল পশ্চিমবঙ্গে তার ছোটবেলার শহরাঞ্চলে ফিরতে। কেন 1 মাস দেরি করেছিল? কারণ 1982 সালের জুন মাসে পরপর কয়েকটি ছবি বেরোয় হলিউড থেকে, সেটা সে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে বলে গেছিল।
কি কি ছবি? ইটি এক্সট্রাটেরিস্ট্রিয়াল, স্টার ট্রেক রথ অফ কান, ট্রন বলে খুবই ইম্পর্টেন্ট একটা ছবি, মানে যেটা এখন খুব জরুরি আমার মনে হয়, সেই সময় অতটা জরুরি হয়ে যায় না। এবং মাসের শেষে ব্লেড রানার রিলিজ করে ফ্লপ করে গেছিল, জন কার্পেন্টারের দাঁতি ফ্লপ করে গেছিল। এই দুটো ছবি কিন্তু ফ্লপ করে যাওয়া সত্ত্বেও এগুলো হচ্ছে Cult. মানে একদম মানে ল্যান্ডমার্ক ছবি। হুম। মানে লাস্ট নামটা একবার বলুন। The Thing, The Thing. এটা এই ক্যাম্পবেলের হু গোজ হ্যাঁ। অ্যাডাপ্টেশন, মানে এই দুটো ছবির পর না একটা অদ্ভুত জিনিস, যেটা নিয়ে একটা আলাদা কথা বলা যায়, যে এই দুটো ছবির পর থেকে হলিউডের সাইফাই আর ডিস্টোপিয়ান না হয়ে পারে, মানে আর ফেরত যেতে পারে না আগে। এবং এমনকি ইটিও যদি দেখেন, আমরা প্রতিটা ছবি নিয়ে আলোচনা করলেই দেখতাম, ইটিতেও যেটা একদমই বাচ্চা ছেলেদের গল্প, আমি পুরোপুরি মনে করি না যে সত্যিটাকে এন্টায়ারলি ঝেড়ে দিয়েছে, কিঞ্চিত, হ্যাঁ, কিন্তু তাও একটা মৌলিক ব্যাপার আছে। ইটিতে একটা প্রবল সন্দেহ আছে গভর্নমেন্টের এজেন্সি, হ্যাঁ, হ্যাঁ। একটা সাংঘাতিক হ্যাঁ। সন্দেহ, হ্যাঁ, যে ইটিকে বাঁচাতে হবে হুম। ওদের হাতে। অতএব আমার মনে হয় 1982 সালের জুন মাসটা হচ্ছে একদম একটা ইউটার্ন, যে সিনেমার ক্ষেত্রে, যেখান থেকে সিনেমা ডিস্টোপিয়ান হবে। এবং আমি ছবিটাতেও ওই রকম একটা টান লেগেছে, যদি ইনিশিয়ালি ওগুলো বাচ্চা একটা লোক যাদের মধ্যে সাংঘাতিক একটা ইউফোরিয়া ছিল, সেটা সম্পূর্ণভাবে অন্ধকার হয়ে অবসাচ্ছন্ন হয়ে গেল। এইটা বললাম, এটা এক্সপ্লেন করলাম, যেহেতু অভিজ্ঞতা নেই তাই জন্য এরকম এক্সপ্লেন করেছি। ও বাবা, এটা তো গিফট, এটা তো দিস ওয়ার গিফটস। Okay. তো দেয়ার আর নো গিফটস। তখন আমরা বললাম যে দেখুন, ওটিটির তো কোনো জাতীয় বাউন্ডারি হয় না, তাহলে ওটিটির ক্ষেত্রে তুমি এটা তাহলে তো গিফট সেট দিয়ে গিফট সেট দিয়ে চিনে বুঝি। তারপরে পরপর যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেটা এরকম, যেগুলো খুব ইলুমিনেটিং, যে আসল কথাটা বলতে পারছেন, আসল কথাটা হচ্ছে আপনি বলবেন, সেটা সোজাসুজি ভদ্রলোক বলে কেউ বলে, সেটা সিনেমার লোক বলে বলে, তারা খুব সরল, হ্যাঁ, তারা ডাইরেক্টলি ওই কথাটা বলে। তো ওটিটি যারা কর্পোরেট ভদ্রলোক না, তারা আপনি কেন বলবেন বলবেন। কিছু জায়গা হচ্ছে গল্পটা বিক্রি করে দিই, কিছু জায়গা হচ্ছে গল্পটা আমরা হিন্দি বা মালায়ালাম করে দিই, তখন আমার মনে বলে আর না, এটা বাংলা গল্প, এটা এরকম করে হবে। আলটিমেটলি যেটা বুঝতে পারলাম, যেটা মানে একটু হৃদয় বিদারক, সেটা হচ্ছে যে ওদের একটা সার্ভে থাকে, যে সার্ভেটা বলে যে বাংলায় কি দেখতে চান? টেলিভিজুয়াল বা ওটিটি যে অডিয়েন্স, they don't expect anything serious, মানে সামান্য সিরিয়াস নেই সব। অর্থাৎ মানে ধরুন একই সময় যদি একটা কোনো সাংঘাতিক হচ্ছে একটা ইংরেজি মার্ডার মিস্ট্রি চলছে, তার সাথে গাহরের মতো একটা চলছে হিন্দিতে, বাঙালি দুটোই দেখছে, কিন্তু বাঙালি যখনই বাংলা মার্ডার মিস্ট্রিটা দেখছে, সে সুইচ করে দিয়ে একটা অত্যন্ত রদ্দিকে দিতে গেছে, কারণ সে তার চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করে না। That যেটা explains a lot. হ্যাঁ, দ্যাট এক্সপিরিয়েন্স এ লট, অতএব আমার পয়েন্টটা হচ্ছে যে এটা সাংঘাতিকভাবে এক ধরনের কনটেক্সচুয়াল, যে কি থাকবে কি থাকতে পারে না ইত্যাদি। আমি আজকে ভেবেছিলাম কিছু নাতিকে বক্তৃতার মতো করে, কিন্তু এই আড্ডার টাইমে একটু এক্সট্রা কথা বলছি, কয়েকটা কারণ একটু স্পেকুলেট করি। যে দেখুন, আমরা আগে ভাবতাম, আমি নিজের সিনেমার লোক, সিনেমা পড়াই, আর আমার যা আমি বুঝেছি, যা গল্পই লিখতে জানো তাতে সাইকেলটা এদিকে বাংলা সিনেমা নিয়ে লিখতে ইচ্ছে করে, কিন্তু বাংলা সিনেমা লেখার মতো কোনো বাংলা সিনেমা পাই না, কিন্তু বুঝেছি ইয়েও জন্ম পাবো, এরকম একটা অবস্থা তৈরি হচ্ছে। তো আমার তো একটা ভিতরে একটা ডিজায়ারই তৈরি হয় যে বাংলা সাইফাই হোক। হ্যাঁ, এবার বাংলা সাইফাই কেন হবে না, ওটা আগে আমরা একটা উত্তর পেতাম যে এটা অদ্ভুত উত্তর, যে জিনিসটা মধ্যে খুব এলিট। কিন্তু আপনি একটা জিনিস ভেবে দেখুন, এই কলকি কত প্রবাসীর অমিতাভ বচ্চনের ছবি, ওটার অডিয়েন্স তো মাস। জওয়ান যে ডাইরেক্ট করেছে শাহরুখ খানের জওয়ান, অ্যাটলি নেক্সট ছবিটা হচ্ছে একটা ফিচার,
যেটা সাংঘাতিক করে মানে প্রায় 700-800-900 কোটি টাকা বাজেট, এবং ওটাটা একটা সাইকেল দীপিকা পাড়ুকোনের প্রমাণ আছে। যেটা 900 কোটি টাকা বাজেট, সেটা তো নিশ্চয়ই একদম লোয়েস্ট ডিনোমিনেটর অব্দি টার্গেট করবে। তার মানে এতেই প্রমাণিত হয়ে গেল যে পপুলার কালচারে, ভারতীয় পপুলার কালচারে, এবং তার মধ্যে নিশ্চয়ই বেঙ্গল মার্কেটেও ইনক্লুডেড, তাতে আম জনতা সাইফাই করছে কোনো অসুবিধা নেই। আচ্ছা, মালায়ালাম একটা ফিল্ম হলো না, পর সুপারম্যান, হ্যাঁ, সুপারম্যান, আমরা পর রামে সুপারম্যান। ওই মৃণাল মুরারি, হ্যাঁ, হ্যাঁ, মৃণাল মধ্যে এটা একটা খুব ক্রুশিয়াল জিনিস ছিল, যেটা আমরা আমি ওটিটি, আমি অ্যাকচুয়ালি ভিজুয়াল মিডিয়াম খুব একটা ভক্ত নয়, আমি পড়ি মূলত, কিন্তু যারা দেখেন আমি তাদের কাছ থেকে ক্রমাগত শুনতে পাই মালায়ালামে অজস্র গ্রাউন্ড ব্রেকিং কাজ হচ্ছে এবং হচ্ছে। একদম। এবং সেটা সব ধরনের জনরাতেই হচ্ছে। সেটার প্রেরণা কিন্তু আসছে এই কারণে যে সেই কাজগুলো অ্যাকসেপ্টেড হচ্ছে। ইয়েস, একদম। তা যদি না হতো তাহলে লা শাকলিয়ার প্রিন্সিপাল অনুসারে মাল সাপ্লাই বন্ধ হয়ে যেত। একদম। একদম সরল একদম। এক্সপেরিমেন্টও একটু বাড়িয়ে দিই। ব্যাপারটা হচ্ছে এই যে বইগুলো যেগুলো লোয়েস্ট কমন ডিনোমিনেটর, বই মানে সিনেমা, হ্যাঁ, যে লোয়েস্ট কমন ডিনোমিনেটরকে লক্ষ্য করে বানানো হচ্ছে, তার মধ্যে নিশ্চয়ই বাংলার অডিয়েন্সের একটা সেকশন ধরা আছে, এরা দেখে সিনেমা, তাদের জন্য বাংলা সিনেমা বানানো সম্ভব নয়। এবার আমার ওই অদ্ভুত 1982 নিয়ে যে অদ্ভুত যে প্রায় বছর দেড়েকে যে অভিজ্ঞতাটা হয়েছে, সেটা খুব ইউনিক। যে ভদ্রলোক আমার মধ্যস্থতা করছিলেন, তিনি আমাকে অত্যন্ত একটা ভালো উপদেশ দিয়েছিলেন যে দেখো আনন্দ, আমরা কিন্তু গল্পটা নিয়ে অনেকের কাছে গেছি, তুমি সত্তর একটু উপন্যাস হিসেবে ছাপো, আমার যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি নইলে চুরি হয়ে যাবে। অর্থাৎ, এবং তাতে যেটা হয়েছে, আমার মোটামুটি আমি যা লিখেছিলাম তার 40% তখন গল্পটিতে আছে, হ্যাঁ। আর বাকি 60%-এরই কী করবো বুঝতে পারছি না। হ্যাঁ, সেটা এক্স্যাক্টলি সিকুয়েল হবে না। যাই হোক, সেটা নিয়ে আমি একটু ওয়েট করছি। আমার যেটা কতগুলো জিনিস একটু ভাবছিলাম, এক হচ্ছে গল্পবিজ্ঞান এমন একটা জ্বর যেটা অন্য মিডিয়ামকে প্রভাব করে, যেটা বাকি প্রভাব করে, যেটা বোধহয় বাকি মিডিয়ামের মতো না। আমি একটু এক্সপ্লেন করে দিয়েছি। ধরুন একটা ফ্যান্টাসি বা হরর জোরে ইলাস্ট্রেশন করতে হবে, সেই ইলাস্ট্রেশন করার জন্য যিনি ইলাস্ট্রেটর তার কল্পনা আছে, there is a repository of images, ঠিক আছে। কিন্তু এবার ধরুন 1930-এর দশক, সেই সময় একটা গল্প লেখা হচ্ছে যে একটা আর্ট থেকে একটা স্পেসশিপ মার্সের দিকে যাচ্ছে, মার্সের সভ্যতা আছে, সেখান থেকে একটা স্পেসশিপ আসছে, ইতিমধ্যে তাদের দেখা হয়েছে আলফা সেন্টারি থেকে আসা একটা স্পেসশিপ। এইখানে ধরুন এটা ইলাস্ট্রেট করতে হবে, বা ধরুন ইলাস্ট্রেট করার দরকার নেই, এইটা যে ইমেজটা প্রভোগ করবে না, সেটা মানুষের পাঠকের মনে ভুল করে প্রভোগ হয় না। সেটা একজন প্রফেশনাল আর্টিস্টই করতে পারে, যে আর্ট স্পেসশিপটা এরকম বলে মার্কসেটটা কীভাবে একটু আলাদা হবে, আলফা সেন্টারিটা আরও দূর থেকে আসবে, তাহলে কীভাবে আলাদা হবে। অর্থাৎ গল্পবিজ্ঞান যে ইমেজেসগুলো প্রভোগ করে, সেটার কোনো রিপোজিটরি নেই, অ্যাটলিস্ট মানে প্রথম দিকে, এখন হয়তো আছে। ফলে সেই প্রথম দিকের কাজগুলো বানাতে গিয়ে কি হয়, সেটা ক্লার্কের টেলস অফ দ্য হোয়াইট হার্টের একটা গল্পে ছিল, যেখানে হলিউডের একজন আর কি সে অস্ত্র বানানোর কাজ পেয়েছে, সে অস্ত্রের মিডিয়াম ক্রমশ বানিয়েই চলেছে, সেইটাকে নিয়ে। এবার অতএব আমার মনে হয় যে গল্পবিজ্ঞান এমন একটি মিডিয়া যেটা কিন্তু কমিক্স বা অন্যান্য ভিজুয়াল আর্টসকে প্রভোগ করে। আরেকটা হচ্ছে যে সিনেমার গল্পবিজ্ঞান সমবয়স্ক, যেমন আমি নিজে মনে করি সিনেমা স্টাডিজ ইজ অলওয়েজ ইনকমপ্লিট, কারণ সিনেমার কমিক্স একটা পড়া হয়। Orthophonation itself is a basically science fiction. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতগুলো জায়গা। Developing point. হ্যাঁ, আর সেটা হচ্ছে যখন সিনেমা তৈরি হচ্ছে গল্পবিজ্ঞান, ভবিষ্যতে কোনো বড় হিরো যদি না থাকে, তাহলে কি আপনি গল্পবিজ্ঞান সেই সিনেমাটা লোকের কাছে যাবে? কারণ যখন কাজটি হচ্ছে বা একদিন পরে সিনেমাটা আসছে, তাতে একটা প্রধান থাকছে না, একটা অমিতাভ বচ্চন থাকছে। আমি এই পয়েন্টটা যে লাস্ট পর্যন্ত সুপার আশ্চর্য জীবন, তাতে যেহেতু কোনো বড় মানে স্টার নেই, সেটা রিলিজই পেল না। আমি এটা একটু অন্যভাবে দেখি।
আমি দেখি যেটা হচ্ছে আমি ওর প্রশ্নটাকে একটু এক্সপ্যানশন করে দিচ্ছি। এই যে সিনেমাগুলো দক্ষিণী বা হিন্দি মাধ্যমে তৈরি হওয়া যে সিনেমাগুলো একটা বড় সংখ্যক অডিয়েন্সের জন্য বানানো হচ্ছে বিপুল বাজেট ইত্যাদির মাধ্যমে, এগুলো কি কল্পবিজ্ঞান সিনেমা হিসেবে বানানো হচ্ছে নাকি একটা স্পেকটাকেল হিসেবে বানানো হচ্ছে? না স্পেকটাকেল হলেও এগুলো হয়তো কল্পবিজ্ঞানের পাঠক হিসেবে আমাদের খুব একটা নৃত্য করবে না, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে টাইম ট্রাভেল বা প্যারালাল ইউনিভার্স বা স্পেস ট্রাভেল, তার মানে ওই ছবির যে দর্শকরা তারা কিন্তু ওগুলোকে অলরেডি বুঝতে পারবে, গানগুলোকে তারা পরিচিত হচ্ছে হ্যাঁ তারা যখন পরিচিত হয়ে গেছে। হ্যাঁ। এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং এই পরিচিতিটা অনেক আগেও ছিল, কারণ দারা সিং একাধিকবার চাঁদে গেছে। হ্যাঁ, Exactly, হ্যাঁ, ঠিক। এরকম একটা বি মুভিতে হচ্ছে, হ্যাঁ। এগুলো অদ্ভুত ভাবে যেটা হচ্ছে হ্যাঁ। এ মুভিতে হচ্ছে। রাইট মানে না। কিং কং যেমন হ্যাঁ, হ্যাঁ। কিং কং টাইপ সিনেমা তো যুগ যুগ ধরে এবার- গ্রামেগঞ্জে ওই সাদা পর্দাটা নিয়েও হ্যাঁ, দেখা হ্যাঁ, চলেছে। এরকম। আমি বেশি টানতে চাইছি না, কিন্তু আমি একটু কতগুলো কথা একটু বলছি যে যেহেতু সায়েন্স ফিকশনের মধ্যে একটা মাল্টিমিডিয়ার ব্যাপার আছে, মানে একটা লেখক লিখলে সেটা কিন্তু অদ্ভুতভাবে সেটা চিত্র, চলচ্চিত্র সব কিছু হোক বা না হোক সেটা প্রভোগ করে। এই জিনিসটা আমি বলতে চাইছি। আমার মনে হয় যে বাংলার প্রবলেমটা যেটা হচ্ছে যে বাংলার ভিজুয়াল কালচারে তুলনামূলক দুর্বলতা কিনা তোগুলো অ্যান্সার র্যান্ডম স্টেটমেন্ট করছে। অর্থাৎ আমি ধরে নিচ্ছি এটা একটা শর্ত যে সায়েন্স ফিকশন নামক জিনিসটাকে তৈরি হতে গেলে ওটা আসলে মাল্টিমিডিয়া একটা এক্সপিরিয়েন্স হতে হতে হ্যাঁ, মানে যদি আমরা প্রথম বক্তব্য হিসেবে এটা নিই যে সায়েন্স ফিকশন অন্য মাধ্যমকে প্রভাবিত বা অন্য মাধ্যমকে উদ্দীপ্ত করে, হ্যাঁ সেটা ধরে নিয়ে আমরা শুরু করছি। বেশ, এটা যদি একটা হয়, আমি আমার বাংলা সিনেমার যে সাইফাই একটা পপুলার হয়নি তো খুব তাদের হবেও না, এইটার কারণটা বোঝার চেষ্টা করছি। দ্বিতীয়ত একটা জিনিস একদম দেবজ্যোতিরা একটা উদ্দেশ্য বলে দিয়ে গেছে সকালবেলা, সেটা আসলে সকালে আমি যা ভাবতে আসছি সেটা হচ্ছে বাঙালির বিশেষ করে 40 দশক এবং 70 দশক এই দুটোর অভিজ্ঞতা। এটা আমি একটু ডিটেলে বলতে পারবো না এখন, কিন্তু আমার একটা থিওরি আছে। একরকমভাবে এটা কিন্তু একদম লেখকদের পাঠিয়ে হবে। আমি যেটা বলতে গেছি এটা একটা বৃহত্তর একটা রিডিং কালচার হিসেবে ভাবো। সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি বাঙালি কি ভবিষ্যৎ বা বিকল্প কল্পনার অপারক, যে জন্য যত দিন যাচ্ছে বাঙালি আরো বেশি নস্টালজিয়া এবং লেগেসি কে একটা ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, অর্থাৎ এইটা শুরু থেকে 40-এর দশকে এবং মানে সেখানে একটা মানে বাঙালি কি দর্শক হিসেবে অন্ততপক্ষে, পাঠক নয়, আমি যদি দর্শক আমি বলবো পাঠক হিসেবে। তাহলে কি বাঙালি পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছে? হ্যাঁ, হ্যাঁ, একদমই তাই। একদমই তাই। মানে ইনফ্যাক্ট দেবজ্যোতি আগে একটা এপিজেতে বোধহয় এই আলোচনাতে বলেও ছিল যে আসলে যখন সব হারিয়ে ফেলছে আমার কোনো সামনে নতুন পুঁজি নেই, মানে সর্ব অর্থেই পুঁজি উনি নেই, একটা জায়গায় ঠিক টাকাও নেই বলেছে এবং যে 40টা কাটলো, 50s ইন্ডিপেন্ডেন্স সেটা আরেকটা জিনিস প্রমোট করে, কিন্তু 70sটা একটা মেজর আরেকটা জায়গা যে যেখানে একটা বিরাট কালচার ট্রমার জায়গা। আমার এখন যত দিন যাচ্ছে আমরা এখন কোথায় হাল ছেড়ে দেওয়ার হ্যাঁ আমি একদম এখন নস্টালজিয়া সবচেয়ে বেশি খাচ্ছে বাংলা। নষ্ট আমি যেহেতু বাপন্দি বাড়ির ছেলে আমি জানি যে 70s নিয়ে সাংঘাতিক নস্টালজিয়া থাকে এবং সেটাকে আমাকে খুব সচেতনভাবে আউটগ্রো করতে হচ্ছে। ওটার প্রতি একটা ক্রিটিক্যাল দূরত্ব রাখার জন্য খুব ক্ষতি হয়েছে বড় বলে মনে হয়। নকশাল দিয়ে, হ্যাঁ হ্যাঁ অনেক দত্তের ভাষায় না। নকশালজি বাংলা চলচ্চিত্রের ক্ষেত্রে আমার মনে হয় যে কল্পবিজ্ঞান বললে না লোকের কোথাও একটা মানে ভীতিও কাজ করে যে না, কিন্তু এখানে না ওইটাই তো আমি বলছি। না কেন বলছি এ এই তুমি যে বাংলার একটা- একটা না, হ্যাঁ, না, তুমি একটা সিনেমা জিনিস থেকে দেখো। সিনেমা থেকে মুহূর্তের জন্য হয়তো আমি একটু আবার কমিক্সের চিত্র মাধ্যমে আসছি। যে বুমেরাং মুহূর্তের জন্য। একটা গান Just- শুনে এটা আমি বলতে লোকের চাইছি। just বলছি। আমি একটা ছোট্ট একটু তোমাকে ডিসএগ্রি করছি। এটা আমার কাছে স্ট্যাটিস্টিক্স নেই এই মুহূর্তে। তুমি কলকি 2098 বেঙ্গলে কতটা টাকা হ্যাঁ, টাকা। তুলেছে জাস্ট হ্যাঁ। দেখে এসো। সেটা জানি আমি সেটা বলছি না আমি বলছি বলেছে কি? ওইখানেই সমস্যা হ্যাঁ বলেছি ইংলিশ But there is a neat switch in Bengal is that we will accept this kind of jobs from this spectacle oriented things. Bengal কাছে এটা accept করবে।
আমি আবার অন্য একটা থিওরি নিজের শুনেছিলাম তৈরি যে করলে করবো না, ওনারা প্রত্যেক করলে আমরা মিডিয়ানের একটা করে একটা রাখা হয়েছে রজতাভকে বোধহয় রাখা বাংলা হয়েছে, হলেই যাতে না। বাংলাটাই আমি বলতে চাই। এই জিনিসটা অনেকেই ট্রাই করে এই মালিকে প্রসেনজিৎকে রাখা হয়েছে। এক্স্যাক্টলি রজতাভকে রাখা হয়েছে নাকি বাঙালিরা যাতে দেখতে আসে সেজন্য, আদারওয়াইজ আসবে না। পড়েছিলাম এটা। মানে বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক অভিনেতাদের নেওয়া হয় আর কি। শাশ্বত, sorry, ওই রজতাভ ওটা হচ্ছে তো প্যান ইন্ডিয়ান করার একটা প্যান ইন্ডিয়ান করার বিভিন্ন অঞ্চলের আঞ্চলিকদের নেওয়া হয় যাতে ওই অঞ্চলের লোকের অন্তত কৌতূহলে দেখতে আসে। হতে পারে কিন্তু হতেই পারে যে ব্যবসা দিয়েছে। এখানে কি কালকি দেখে কি ভালো ব্যবসা হ্যাঁ, আমরা জানি না, কারণ আমাদের তো কেউ বলেনি। কোথাও কি মনে হয় সায়েন্স ফিকশন ফিল্ম দেখার লোকের এদিকে লোকেরা দেখছে সায়েন্স ফিকশন হিসেবে লোকে এখানে দেখেনি। আমি তো ওটা ওভাবে দেখছি না, আমি দেখছি যে পরপর দেয়ার মাস পপুলার হ্যাঁ, সিনেমা, ঠিক। দে আর ইনক্লুডিং সাই-ফাই ট্রোপস ইন দেয়ার। মানে বাহুবলীও এখানে মাস যেরকম ফ্যাক্টরে তো সেটাই তো ইয়ে জিপ তো করেছে গুগল চলে ওই জন্যই তো লোকে দেখতে যাচ্ছে। ওটাই তো। তাহলে দেখতে কমার্শিয়াল লেভেল তো দেবা জি বর্ডার সব তো সেটা তাতে না ও আরে এটাই আমি যখন ওই ওটিটি গুলোতে গেছিলাম, একজন আমাকে ব্লান্টলি বলেছে, আমাদের সার্ভে বলে we don't, with the Bengali audience, they don't expect na, they don't encourage this kind of experiments in Bengal. That's তারপরে maybe that's the reason why Netflix, Amazon Prime বাংলা কোনো কন্টেন্ট এবং এটা বাংলাদেশের ক্ষেত্রে হয়। যেমন ফর এক্সাম্পল সাউথ ইন্ডিয়া, আই থিঙ্ক ইউ আর টকিং অ্যাবাউট অনেক সাউথ ইন্ডিয়ান পাওয়া ফিল্ম। হ্যাঁ। একটা ফিল্মে কাজ করেছিলাম চার্লি বলে, হ্যাঁ। ইট ওয়ান লটস অফ অ্যাওয়ার্ডস। তো ওদের গল্পের আইডিয়া ধরন দেখে আই ওয়াজ সারপ্রাইজ। আমার কোনো আইডিয়া ছিল না যে ডাউন সাউথ এরকম টাইপের খুব ডিফারেন্ট টাইপের স্টোরি লাইন তৈরি হয়। একটু করেছি, মানে যে যিনি লিখেছিলেন গল্পটা, তার সঙ্গে আলাপ হলো, উনি কয়েকটা গল্পের আইডিয়া নেন একদম টোটালি ডিফারেন্ট ফ্রম দ্য বাঙালি সেট অফ মাইন্ড। আমরা যেমন একটা সার্টেন টাইপে গল্প করতে ভালোবাসি, ছোটদের বই, বড়দের বই, একটু মজার, হাসি, ডিটেকটিভ ইত্যাদি ইত্যাদি, আমরা দেখলাম একদম মাইন্ডসেট পুরো আলাদা। রিসেন্টলি তাদেরই একজন ভদ্রলোক, নামটা খেয়াল করছে না, ওনার সঙ্গে আলাপ হলো ওই IIT গান্ধীনগরে। সেখানে উনি একটা হি ইজ আ সাউথ ইন্ডিয়ান, তো হি রোট অ্যান্ড ড্রু আ গ্রাফিক নভেল বেসড অন আ সাউথ ইন্ডিয়ান টেল, নিজেরই একটা গল্প, মানে অসাধারণ, খুব ভালো কাজ করে। আই থিঙ্ক পেঙ্গুইন পাবলিশড, নামটা খেয়াল করছে না। বাট ওদের স্টাইল, লেখার ধরন, গল্পের ধরন, অল সেট ইন আ ভিলেজ। সে সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া হবেও না, বাট সেটা নিয়ে কিন্তু মানে আমাদের ঠিক এই কনটেক্সটে এই প্রশ্নটা করতে এসেছিলাম। চলচ্চিত্র মাধ্যমে যেরকম আমাদের বাংলা কল্পবিজ্ঞান কাহিনীর চলচ্চিত্রায়িত হওয়ার সম্ভাবনা বা আশা, সেই নিয়ে আমরা একটা শুনলাম। আমার বক্তব্য হচ্ছে, যদি আমি কোনো খাঁটি বাংলা কল্পবিজ্ঞান যদি কমিক্স বা চিত্রকাহিনীর আকার দেওয়া হয়েছে কি, এরকম কিছু কি মনে পড়ে? সেরকম বিশেষ হয়নি, বাট করা যেতেই পারে। কলকাতায় একটাই মুশকিল হচ্ছে, আমাদের মানে পাবলিশার যারা আছে, মানে কমিক্স তৈরি করতে তো সময় লাগে, স্ক্রিপ্ট রাইটার লাগে, আর্টিস্ট লাগে, কালারিস্ট লাগে, প্রিন্টিংয়ের খরচা আছে। সেটাই দেখতে পেয়েছি যে বিশেষ উপায়ে কোনো পাবলিশার নেই। আমি খাঁটি বাংলা কল্পবিজ্ঞানের কমিক্স চিত্রকাহিনীর আকার পাওয়ার কথাটা আমার মাথায় এই কারণে এলো, কারণ এই শতপ্রেতে মিছিলের রাত এবং বুদ্ধগ্রাম, এই দুটো পড়ে বিশেষভাবে, মানে এই দুটো কাহিনী নিয়ে পড়তে গিয়ে কাজ করতে। এই দুটো কাহিনী এরা ফ্যান্টাসি, এদেরকে একটু কল্পবিজ্ঞান SFF বলে। এই দুটো কাহিনী ভীষণভাবে এদের রচয়িতাদের যে দেশ, তার যে নিজস্ব কিছু মিথ, এবং মিথ মানে শুধু প্রাচীন মিথ নয়, মিথ কিন্তু সমকালও হয়, সমকালও ভীষণভাবে তৈরি হয়, প্রতিদিন প্রতি মুহূর্তে মিথের জন্ম হয়। সেই মিথ এবং মিথেরও পেছনের যে ড্রাইভিং ফোর্স, সেটা হয়তো কী বলবো, জেনেটিক মেমোরি বলতে পারি, অন্য কিছু বলতে পারি। এই ধরনের ভাবনা চিন্তার ফলে যে কাজটা হয়েছে, সেটা সম্পূর্ণ সেই দেশের স্বাদ, গন্ধে, রূপরস, গন্ধ, স্পর্শ সব কিছুতে ভরপুর। বাংলাতে আমরা যদি এমন কোনো কল্পবিজ্ঞানের কথা ভাবি, পুরোপুরি বই একটা পড়ছে কিন্তু রাইট নাও, সেটা লিখে বলেছি, অ্যাকচুয়ালি বাংলায় হচ্ছে না, হচ্ছে ইংলিশেই। সেটা হচ্ছে লাভক্রাফট ইন ইন্ডিয়া বলে একটা গ্রাফিক নভেল করা হচ্ছে লাস্ট 4 বছর ধরে। এখন চেষ্টা হচ্ছে এই ইয়ারই বের করা, আর এখানে আমরা চেষ্টা করব গল্প বিষয়ে যেটা বাংলায় পাবলিশিং করতে পারি। সেটা হচ্ছে H.P. Lovecraft, we expected him to have died around late 1930s or so. What if যদি মারা না গিয়ে, we don't know for
passed away exactly. সেটাই আমরা কল্পনা করছি যে সামথিং ইজ হ্যাপেনিং ইন কলকাতা, দ্য সিটি অফ কলকাতা, মেবি রেস্ট অফ ইন্ডিয়া। গল্প একে আমরা দেখছি, যদি উনি কলকাতায় থাকেন, ব্রিটিশদের হেল্প করছেন কেন? বিকজ দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ সাম এলিয়েন, সাম পুরো টাইপের কোন দেওয়ার উপায় নেই, মানে বললে না না এখন গল্পটা বলতে হবে না। ইনস্মাউথের বদল আউটস্মাউথ এজন্যে বলার উপায় নেই। বাট সে এখানে এসে হি লুক রাউন্ড, হি ট্রাইজ টু ফাইন্ড দ্য রিজন ফর দ্য প্রবলেম, হোয়াট হ্যাপেন্স এক্স্যাক্টলি। সেটা নিয়ে বুক ওয়ানটা হচ্ছে, বুক ওয়ানটা আশা করছি এই বছর বেরোবে। তা সেদিক দিয়ে ইচ্ছা আছে আমরা বাংলায় যদি বের করতে পারি আমরা, তারপর বেরোবো ফর সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ। বাট সেটা গ্রাফিক নভেলে এখন ইচ্ছা আমাদের করার খুবই আছে। বাট কলকাতার পাবলিক নেবে কি নেবে না ওইটা একটা বোঝা খুব মুশকিল। কারণ এখানে আনফর্চুনেটলি ডিসি মার্বেলের উপর ওদের আর মাঙ্গার উপর এত ভালোবাসা যে আমাদের নিজেদের গল্প যদি বলি, সেই। যদি কলকাতা নিয়ে যদি গল্প করি একটা, কেউ ইচ্ছুক হবে না। যেমন একটা ইচ্ছে ছিল রাজারামকে নিয়ে ভেবেছিলাম একটা সিরিজ করবো, যে প্রত্যেক পূজাবার্ষিকীতে সন্ধ্যাটির জন্য আমি একটা রাজারামের গল্পকে ট্রান্সলেট করে বাংলায় অনেক বানিয়ে রাখি। ইচ্ছে ছিল সেটাকে পাবলিশ করা অ্যাজ এন অ্যান্থোলজি, আরও গল্প নিয়ে। সেটা নিয়ে চিন্তা করছে আনন্দ এগ্রি করবে কিনা। সন্দেশ যেমন বলছে তোমরা নাও, নারায়ণবাবু যে ওনারা তো হ্যাঁ হয়ে গিয়েছে, বাট এখন চিন্তা ভাবনা হচ্ছে যে অ্যাকসেপ্ট করা হবে, সেটাই আমরা চাইলে করতে হবে। আমি তো মানে বছর 15 গল্প লিখতে ভালো। আমার গল্প লেখার একটা সম্পূর্ণ ব্যক্তিগত জায়গা, সেটা ছিল আমার ওয়াইফ গল্প লেখে। এবং আমার ওয়াইফের গল্পর পাশে থেকে আমার গল্পগুলোকে রাখি, তাহলে আমার গল্পগুলো দুধ হয়। দুধ হয় মানে উনি আপনার সাথে মনে আলাপ আছে, সেগুলি দত্ত, ওই সেই চন্দ্রবাড়িতে আলাপ আছে। হ্যাঁ, উনি আর কি ওয়েব ফিকশন, হরর, বডি হরর ইত্যাদি ইত্যাদি। কই পাবো, হ্যাঁ, কই পাবো না। ওই এই তো পরিভাষিতে বেরিয়েছে ক্যাসেন্ডার প্রলাপ বলে একটা গল্প। এইসব এইটা উনি লেখেন, মানে ওনার পাশে আমারটা একদম খুবই বুধবাদ ভালো ছিল এটা একদম। এইবার ওনার গ্রাফিক ন্যারেটিভ তৈরি করা খুব ইচ্ছে, কিন্তু উনি গ্রাফিক উনি আঁকতে পারেন না। উনি একাধিক গ্রাফিক ন্যারেটিভ ফাউন্ড ইমেজেস দিয়ে করেছেন। হ্যাঁ, কি দিয়ে করেছেন? ফাউন্ড ইমেজেস মানে ইমেজ পেয়ে সেটাকে খুঁজে বের ফটোশপ করে আচ্ছা আচ্ছা, ফেসবুকে কি উনি কিছু পোস্ট করেন? হ্যাঁ দেখেছি। করেছিল, হ্যাঁ ইত্যাদি ডকুমেন্ট এখন এআই হ্যাঁ এআই দিয়ে বানিয়ে এআইডি বানিয়েও করেছে ইত্যাদি ইত্যাদি। এইবার ওর একটা গল্প থেকে ওর একটা ইচ্ছা হলো যে ও একটা কমিক্স বানাবে, যেহেতু নিজে আঁকতে পারে না, সেন্টিডিএস পড়ায়, তাই জন্য সেটি ওর অনেক ছাত্র আছে যারা আঁকতে পারে। আমার চোখের সামনেই প্রজেক্টটা ঘটেছিল যে আমার সবকটা ছেলেগুলো বাড়িতে এলো, তাদের খাইয়ে দাইয়ে সমস্ত উপকরণ জোগাড় করে শুরু হলো প্রজেক্টটা। It fizzles out very painfully. এবং তার জন্য এমন নয় যে কেন ছেলে মেয়েগুলো কিন্তু এই উৎসাহ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না না তাকে বলেন না। আমার ওয়াইফ চাইছিলেন যে উনি আমার ছাত্রদের নিয়ে ওরা যারা আঁকে একটা ওয়ার্কশপের মতো করে। ওয়ার্কশপের মতো করবে। একটা বড় ব্যাপার হচ্ছে যে কমিক্স বা সিনেমা এই টাইপের মিডিয়ামগুলো না পুরো লাভ স্লেভার দিয়ে হয়। অর্থাৎ এই যে ছেলেগুলোকে আমরা কোনো পারিশ্রমিক দিতে পারছি না সে অর্থে, অথচ কিন্তু একটা হিউজ পরিশ্রমের জায়গা, শ্রম সাপেক্ষ, সময় সাপেক্ষ। এই ব্যাপারটা দিয়ে একমাত্র এটা বাঙালিরা, এটা একমাত্র আমাদের সাহিত্যিকদেরই তৈরি করে গেছে। পাবলিশিং ইন্ডাস্ট্রি পাবলিশের কথা বলছি, পাবলিশিং ইন্ডাস্ট্রি জানেই যে পারিশ্রমিকহীন লেবার এটা অন্য কোনো মিডিয়ামে হবে না। কলকাতাতে গ্রাফিক আর্টিস্ট বাঙালি প্রচুর ভালো আছে, ভিএফএক্স এর লোক খুব ভালো আছে, কলকাতা বলি অ্যানিমেটার খুব ভালো আছে। আমি একজন অ্যানিমেটারের কাজ দেখেছি যে মানে এবার আমি যে কমপ্লিমেন্টটা দেবো সেটা বিরাট কমপ্লিমেন্ট। মানে মিয়াজাকি দেখে যেরকম মনে হয়েছিল ওর ছবি দেখে আমার ওর কাজ
এরা পারিশ্রমিকহীন মানে সবাই কাজ করবে। এরা মোটামুটি সবাই মুম্বাই মুখী। হ্যাঁ, এবং একটা সময় বা আমার মনে হয় যে এই পারিশ্রমিকহীন দাতব্য কাজ না করাটাকে না বলা কারোর একটা উচিত। তাকে আমরা ঠিক, খারাপ কথা ঠিক। বলবো না, একদম ঠিক। কারোর একটা উচিত। আচ্ছা, আমি একটু কথা বলতে চাই এই রেসপেক্টে, কারণ কল্পবিশ্বর ব্যাপারটা আমরা মানে অন্যান্য প্রকাশনার থেকে একটু আলাদাভাবে চেষ্টা করি, মানে কারণ এটা মানে যতটা লাভ হবে ভেবে আমরা করি, তার থেকে আমাদের কি করতে পছন্দ হয়, আমরা কি করতে ভালোবাসি সেইভাবে আমরা করার চেষ্টা করি। তো সেক্ষেত্রে মানে হর্ষ জানে যে হর্ষর সঙ্গে আমার দিনের পর দিন আলোচনা হয়েছে যে কী করা যায়, কীভাবে মৌলিক কমিক্স তৈরি করা যায়, কীভাবে আরও বেশি কমিক্স বানানো যায়। মানে আমরা যে কমিক্সগুলো নিয়ে এসেছি সেগুলো আমরা রাইটস কিনে বিদেশি কমিক্স এনে সেগুলোকে সবাইকে নিয়ে অনুবাদ করিয়ে সেগুলো ছাড়ছি। এবং আমি জানি যে একটা মৌলিক কমিক্স মানে অ্যাজ এ পাবলিশার করছি আমি, একটা মৌলিক কমিক্স 64 পেজেস করতে কত মিনিমাম একজন আর্টিস্টকে দেওয়া যায়, মানে দেওয়া উচিত, যার থেকে বড় কথা সেটা আমি জানি। এবং আমি যখন হিসেবটা করছি, করে দেখছি যে এই কমিক্সটা তৈরি করতে কত খরচা হবে, এবং তারপর আমি আমার পাস্ট এক্সপিরিয়েন্স দেখে ভাবার চেষ্টা করছি সেটা আমি কত কপি বিক্রি করতে পারবো, সেগুলো কিছুতেই ধারে কাছে আসছে। হ্যাঁ, এবার কিন্তু এটা আমার সেই বিবাদে না ভুল আগের মতো ব্যাপার। কাউকে একটা কমিক্স করে দেখতে হবে যে তাকে অ্যাকসেপ্টেন্স, যেটা আপনি বলছেন যে একটা স্পেকটেকল। আমার এখন স্পেকটেকল করার মতো অবস্থা নেই, কিন্তু একটা স্পেকটেকল যাদের অবস্থা আছে সেই পাবলিশারদের করতে হবে, যে তারা যাতে কমিক্স নতুন তৈরি করে বুঝতে পারে। মানে আমি বড় কমিক্স পাবলিশারদের ভালো করে বিক্রি হয় না, সেটাই বিক্রি হয় না। এদিকে লোকেরা কিন্তু মাংগা কিনছে হাজার হাজার। এই যে রিসেন্টলি যে চাচা চৌধুরীটা আবার বাংলায় ট্রান্সফার করা হলো, শুনলাম যে আচ্ছা, অন্য পাবলিশারের কথা ইন জেনারেল বললাম যে 1000 কপিজ ওয়াজ সোল্ড ইন কলকাতা ইন লেস দ্যান 5 ডেজ। তো এইসব কমিক হচ্ছে এদিকে আমরা যেগুলো করছি সেগুলো লোকে পাত্তা এই যদি অন্য প্রকাশনার কথা আমি সেখানে একটা কথা ধরে রাখতে পারি ইন জেনারেল, যে এই কমিক্সগুলো বিশেষ করে 8-এর দশকের যে কমিক্সগুলোকে ফিরিয়ে আনা হচ্ছে, হ্যাঁ, ওইটা কিন্তু সযত্নে ওয়ান্স এগেইন নস্টালজিয়া। যারা কিনেছে সব সেই সময়কার মানুষ, আজকের টার্গেট অডিয়েন্সের কাছে আমরা পৌঁছতে পারিনি। আর আমি আরেকটা কথা এবং বলি, যখন কথাটা এলো আমিও এখানে বলি যে যে নস্টালজিয়ায় যে কমিক্সটা বিক্রি হচ্ছে সেই কমিক্সটায় কি বাংলা কমিক্সের আদৌ কোনো লাভ হচ্ছে? সেটা কি আদৌ বাংলা কমিক্স ছিল? সেটা পুরোপুরি হিন্দি কমিক্স, একদম হিন্দি কমিক্স। সেটা অনুবাদ হলেও সেটা হিন্দি কমিক্স, তাতে বাংলা কমিক্সের কোনো লাভ হয়নি এবং ভবিষ্যতেও হবে সেক্ষেত্রে সেই কমিক্সগুলো। বরঞ্চ আমি একটা কমিক্স, একটা চিত্র কাহিনীর উদাহরণ দিই। ময়ূর চৌধুরীর আঁকা এবং লেখা কমিক্সটার নাম জাতি। বিশুদ্ধ ময়ূর চৌধুরী মঙ্গলের প্রাণীদেরকে পৃথিবীতে এনে বিজ্ঞানীর কাছ থেকে ফর্মুলার সন্ধানে সেইটার চেষ্টায় তিনি উড়া মন্থাপের মধ্যে যুদ্ধ পর্যন্ত দেখিয়েছেন। ময়ূর চৌধুরী বিশুদ্ধ ফ্যান্টাসি ভিত্তিক চিত্রকাহিনী করেছে রামধনু সন্ধান। এইরকম কাজ তখন উনি করে গেছিলেন। ময়ূর চৌধুরী ওয়াজ আ ইমেন্সলি ট্যালেন্টেড ইন্ডিভিজুয়াল, যার শেষ জীবনটা ভীষণ কষ্টে কেটেছে। বাংলা সাধারণত যেটা নিউ, মানে আপনি খুব বেশি ট্যালেন্টেড হন তাহলে আপনার পরিণত ওরকমই হবে। এটা হচ্ছে একটা শিক্ষামূলক ব্যাপার। তো এই ধরনের আমাদেরই মিথ, আমাদেরই ভাবনা নিয়ে বাংলায় আজকে চিত্র কাহিনী করার কথা যদি ভাবা যায়, ওই হিসেবে করলে পরে সত্যি সত্যিই যেটা অর্থাৎ যে ন্যূনতম সংখ্যক বিক্রি না হলে সেই প্রজেক্টটা ভায়াবল হবে না, সেইভাবে ভাবলে আমাদের কোনোদিনই ডি মুভি কোনোটাই করা হবে। তাহলে আমাদের কি কোনোভাবে এই ধারাবাহিক আকারে নিয়মিত প্রকাশিত হচ্ছে এমন কিছুকে মাধ্যম করা উচিত বা কিছুর কথা ভাবা উচিত। তাহলে অন্তত পক্ষে সেটা একটা সেই ম্যাসিভ ওয়ান টাইম কস্টের ব্যাপারটা হয়তো আসবে না, অল্প অল্প করে হয়তো রিক্রুট হতে থাকে। এমন কিছু কি করা সম্ভব? যেমন অল্প বিষয় থেকে যে প্লেবুক আসে, বিশেষ বিশেষ সংখ্যায় প্লেবুকগুলো প্রকাশিত হয়, সেগুলো আমরা কিনি অনেক সময়। সেই রকম প্লেবুকের অংশ হিসেবে যদি একটা চিত্রকাহিনীকে পরিবেশন করা হয়
যেভাবে সেই সময় আমরা সুতরাং বা কিশোর রমণীতে ধারাবাহিক বৈচিত্র্য কাহিনী পেতাম। তাহলে মনে হয়, মানে এটা আমার ব্যক্তিগত ধারণা, ওই নৈতিক কমিক্স থেকে পাওয়া ধারণা, তাহলে হয়তো এই ধরনের প্রজেক্ট সাস্টেইনেবল হতেও হতে পারে। এটা আমার ধারণা। আমি এর পেছনে কোনো অঙ্ক বসতে পারিনি, জাস্ট ব্যাক অফ দ্য কভার আমাকে এটা বলছি যে একবারে বইটাকে পাবলিশ করতে গেলে হয়তো আমাদের কষ্টটা বেশি পড়ে যাবে। একটা ট্রাই করা হয়েছিল, একটা এখন এরকম দেওয়া হয়েছিল, একটা কমিক ম্যাগাজিন টাইপের বের হয়েছিল অলমোস্ট 10 years ব্যাক। যেখানে চেষ্টা করা হচ্ছিল যে একটা ম্যাগাজিনের মধ্যে 3টে করে গল্প থাকবে, কিন্তু যদি এভরি মান্থ ইস্যু করে 24 পাতা করে থাকবে, ম্যাগাজিন মাস্ট হ্যাভ পেজ নাও। ওটার নামটা আমার লেভেল 1 নাকি একটা নাম ছিল ওটা। আমি করছিলাম যেটা সেটা নিয়ে জম্বিজ বেসড ইন মুম্বাই। সো সেরকম যদি করা যায়, যদি আপনি যেটা বললেন, যদি ফর এক্সাম্পল কলকাতায় আমরা যদি সামহাও একটা যদি ম্যাগাজিন যাতে হ্যাভ টু বি কমিক্স অনলি, বাট ম্যাগাজিন যেখানে বড় বড় ছবি কমিক্সই হয়, এখানে ধরুন ফর এক্সাম্পল তাদের ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে একটু ইনফরমেশন থাকে, রেফারেন্স কী হচ্ছে, ওটি কী হচ্ছে, অডিও বুকস কী পাওয়া যাচ্ছে, তাহলে কিন্তু দ্যাট মাইট বি এ গুড ওয়ে। ইনফ্যাক্ট রিসেন্টলি বাংলাদেশে আমি দেখিনি, যদিও আমি শুনেছি যে একটা ওদের একটা ওটিটিতে একটা এসেছিলো, থ্রিলার এসেছিলো, সেটা এত বেশি পপুলার হয়, ওই থ্রিলারটাকে সাইডলাইন করে একটা মানে ওই ক্যারেক্টারটাকে নিয়ে ওদের কমিক্সও তৈরি হয়ে গেছে। হ্যাঁ, এবং সেটাও খুব হিউজলি পপুলার হয়েছে। হ্যাঁ। যাদবপুর ইউনিভার্সিটিতে মানে সেটার সাথে একবার আমি অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলাম, আমার ছাত্রদেরই, কিন্তু ওরা বলতো প্রতিটা সঙ্গে একটা করে ফরওয়ার্ড নেই। আমরা একটা চেষ্টা করেছিলাম, দীর্ঘাংশু বলে একটা জানি খুব বিখ্যাত। হ্যাঁ, 4-5টা বেরিয়েছে, হ্যাঁ। তারপর ওটা ফিজিক্যালি হয় না। এখানে এক প্রথমে বিচিত্র সমস্যা আছে। ফ্র্যাঙ্কলি স্পিকিং, ওই ইনিশিয়াল একটা পুশ আমাদের সবাইকে কিছু এক্সপেক্ট না করেই করতে হবে। আরেকটা যদি গল্প বলি, সেটা হচ্ছে আমার যে প্রথম যে উপন্যাসটা অপার্থিব, সেটাকে আমি কিন্তু আদতেই উপন্যাস হিসেবে করতে চাই। সেটা বেরিয়েছিল একটা ওয়েব নভেল হিসেবে। ওয়েব নভেল মানে হচ্ছে প্রতিটা চ্যাপ্টারের শুরুতে একটা হেডার ইমেজ থাকতো, সেই হেডার ইমেজটা কোনো একটা ছবি থেকে, সেই ছবিটা ডাইরেক্টলি এই উপন্যাসে নেই, কিন্তু একটা ইন্টারটেক্সুয়াল একটা ভাব তৈরি করতো। মানে ওই চ্যাপ্টারে যা আছে তার সাথে ওই ইমেজটা, যে ছবিটা, সেটার সাথে একটা কানেকশন তৈরি হতো। কোথায় বেরিয়েছিল? বাংলা লাইভ? না, ওটা আমার নিজের ব্লগে। হ্যাঁ, এবং সবচেয়ে আমি এক্সাইটেড যেটাতে ছিলাম, সবচাইতে এক্সাইটেড যে জিনিসটা ছিলাম, প্রতি চ্যাপ্টারে অন্তত 5-6টা করে বাক্যে হাইপারলিঙ্ক, অর্থাৎ যেটা ক্লিক করে একটা বাক্য আছে বা একটা প্রপার নাউন আছে, যেটা ক্লিক করলে একটা কানেকশন তৈরি হয়, আরেকটা পেজ খুলে যাবে, পেরিয়ে বোঝাই গেল যে এই মুহূর্তে ওটা প্রিন্টে চলে এলো, ওই জায়গাটা বড় আছে। জায়গাগুলো নষ্ট হয়ে তার কারণটা হচ্ছে একটা খুব অদ্ভুত ব্যাপার, যে এই যে নেটওয়ার্ক ন্যারেটিভ, আমি দেখতে পাই যে আমার ছাত্ররা এগুলো পছন্দ করে, আর আমিও ব্যাপারটা নানা সিনেমা অদ্ভুত ব্যাপার যেটা হচ্ছে, তারা এরকম ভাবে পড়ে, তারা একটা ছবিতে হাজারো ইস্টার এক্স থাকলে এখানে চেক করে, they don't expect it from entertainment. ওটা মানে আমার যে ছাত্র সংখ্যা, তাদের মধ্যে 50% লেখাপড়া করে, বাকি 50% লেখাপড়া করে না। তাদের মধ্যে 25% ফিকশন পড়ে, শুধু ইংরেজিতে। হ্যাঁ, শুধু ইংরেজিতে। এবার আমার মনে হয় আমি যাদের পড়াই প্রতি বছর অন্তত 40% থেকে 30 থেকে 40% ছেলে মেয়ে থাকে যারা বাংলায় সচ্ছল, আমি জানি হিন্দি পড়তে পারে না, তার কিছু ফিকশন পড়লে শুধু ইংরেজি পড়বে, সে বাংলায় ওই একই জিনিস বাংলায় পড়বে না, এবং নয়তো যেটা হচ্ছে যারা বাংলায় পড়ে তার ফিকশন পড়ে না। হ্যাঁ, এবং অতএব এই যে বিশেষ করে মানে সিনেমার ক্ষেত্রে একটা কথা বলতে হবে, সেটা এই মানে আপনাদের এই পরিসরের ব্যাপার, আমরা যতদিন যাচ্ছে বুঝতে পারছি যে বাংলা সিনেমার টার্গেট অডিয়েন্সের এজ 20, হ্যাঁ, একেবারেই তাই। এবং বাংলা সিনেমা গোটাটাই হচ্ছে
একটা বয়স্ক মানে আমি Nostalgia, ওই জন্য nostalgia-টা যে বয়সে পড়ি, আমরা যে বয়সে পড়ি, কিন্তু সেটা হচ্ছে মূলত একটা রক্ষণশীল বয়স্ক একটা টার্গেট। ছবিগুলো রক্ষণশীল ওরকম ছবিগুলো রেট্রোগ্রেসিভ হ্যাঁ ভীষণ রেট্রোগ্রেসিভ, এবং যেটা হচ্ছে ইউথের সাথে এই সমস্যাটা কিন্তু পাবলিশিং এবং এই সাইফাই জট ইত্যাদি সব অলসো অ্যাডিক্টেড টু দ্য পাস্ট। যেমন কলকাতায় কমিক্স বা বই বলতে লতিফ ফেলুদা যে একই শঙ্কু পছন্দ হয়, শঙ্কুর পর হ্যাঁ জিনিসগুলোই নতুন, ফর এক্সাম্পল যেমন তোমরা যেটা ট্রাই করছো টু ব্রিং নিউ স্টোরি, নিউ আইডিয়া, ওইটা হলে ভালো হতো। এখানে আসলে আলোচনাটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু আমি এখানেও বলি একটা মাধ্যম মানে আজকের দিনে বিশেষ করে যেখানে আমরা সত্যি একটা মানে ইন্টারকানেক্টেড জীবন যাপন করছি, কোনো মাধ্যমই সম্পূর্ণ স্বতন্ত্র নয়, একটা একটাকে প্রভাবিত করতে থাকে, এবং সেখানে সোশ্যাল মিডিয়ার একটা মস্ত বড় ভূমিকা আছে। এবার আমাদের বাংলা সোশ্যাল মিডিয়া মানে এখন বিচ্ছিন্ন, কিন্তু যারা আছেন তাদের কাছ থেকেও যতটুকু যা নিদর্শন মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে এসে আসে, তাতে যতটুকু মনে হয় বাংলা এবং বাঙালির সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট একটা ভয়াবহ অবস্থায় রয়েছে। এবং সোশ্যাল মিডিয়া তো কোনো বিচ্ছিন্ন মনোগ্রহ থেকে আসা বা পাকিস্তানের চক্রান্ত টাইপের জিনিস নয়, ওটা আমাদের ভেতরকার ভাবনা চিন্তা প্রাত্যহিকতার প্রতিফলন। সেই ভাবনা চিন্তা প্রাত্যহিকতা যদি এই স্তরের হয়, তাহলে আমাদের আর কিছু না বলাই নেই। কিঞ্চিত হচ্ছে কোনো কিছু প্রত্যাশা না করে কাজ করে যাওয়া, এটা একটা বড় ঠিক। মানে যে আমার মনে হয় কমিক্সের ক্ষেত্রে আমার মনে হয় যে শুধু ওয়েব দিয়ে অ্যাকচুয়ালি আমাদের তো আইডিয়া ওয়েব কমিক্স কি গল্প চলে, বাট আমার বাংলার দিক দিয়ে যেমন আমরা চেয়েছিলাম করতে যদি করা যায়, রিটার্ন নেই কেউ সেই। দিক দিয়ে আনফর্চুনেটলি বললে কেউ তাহলে আপাতত আমরা আমাদের এই আলোচনা এইভাবে সমাপ্ত করতে পারি যে আমরা দুটি আশা রাখছি, মানে আমরা আমার অন্ততপক্ষে আমরা যারা যারা আছি, এক ভারতের লাভ ক্যারেক্টার প্রথম পনেরোটি আমরা পৌঁছে করতে পারি, এবং এটা একটা আশার জায়গা, মানে খুব থ্রু ব্লেসাস। আর দ্বিতীয় আশার জায়গাটা হচ্ছে 1982 পরে আমরা একটা কিছু পাবো, কিছু একটা পাবো, কি পাবো বলা আছে না, কিন্তু আমরা একটা কিছু পাবো। আশায় বাঁচে আমরা সেই আশাতেই থাকি। আর একটা কথা শুধু আশা রাখি যে আমরা কল্পবিজ্ঞান এবং ফ্যান্টাসি সমগ্র এসএফএফ বাংলা এসএফএফে আমরা এমন বহু লেখা এখন পাই, কল্পবিশ্বে পড়ি, অন্যান্য পত্রিকাতেও আমাদের পড়ি, যেগুলো কিন্তু পুরো মনে হয় যে এরা চলচ্চিত্রায়িত হওয়ার পক্ষে বা চিত্রকাহিনীর মাধ্যমে আসার পক্ষে একেবারে উপযুক্ত ইন দ্য সেন্স শুধু লোকের ভালো লাগবে বা আমার ভালো লাগবে তা নয়, আশাটা জোর। কারণ ওই মাধ্যমগুলোর মাধ্যমে হয়তো আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানো যায়। আমাদের যেগুলো কিছু ভয়ের জায়গা, কিছু আশার জায়গা, সেগুলো হয়তো আরও বেশি লোকের সঙ্গে ভাগ করে নেওয়া যায়। এটাই আমাদের আমি একটা পয়েন্ট একটু একটা জিনিস একটু বলছি, যেটা হচ্ছে শোভম এবং সৌম্যর যে পন্থাটা না, সেটা আমি সাংঘাতিকভাবে সাপোর্ট করছি। সেটা হচ্ছে দুটি ভাষায় দুটি এখন সুমিতদাও তাই করছেন, ওনার প্রচুর লেখা এখন হ্যাচেট থেকে বেরোচ্ছে। এটা সবাই পারে না, সবাই করতে চায়ও না। যেমন আমি যেমন ইংরেজিতে একাডেমিক লেখা লিখি, ইংরেজিতে লিখতে আমার খুব ইচ্ছাটা আছে, ওটা আমারও একই হ্যাঁ এটা সমস্যা, কিন্তু এটা না ভীষণ ভীষণ দরকার। তার কারণটা হচ্ছে জনারিক ফিকশন, কিন্তু আমাদের এখানে আমাদের এই মানে তান্ত্রিক ধরার জিনিসটা যেটা তৈরি হয়েছে, সেটা বলে যে জনারিক ফিকশন শুধুই আঞ্চলিক, জনারিক ফিকশন মানেই আন্তর্জাতিক। ওটা আঞ্চলিক এক পায়ে থাকলে অন্য পায়ে একদম আন্তর্জাতিক। হ্যাঁ, আমার মনে হয় ইংরেজিতে লেখার স্ট্র্যাটেজিটা প্রচণ্ড ঠিক, অর্থাৎ একদম এখানকার সাবস্টেন্স নিয়ে ইংরেজিতে কোনোদিন যদি এই সৌজন্যরা যদি একটা ক্লিক করে একটা বড় অ্যাওয়ার্ড বেড়ে তাহলে যদি এখানে লোকে তখন অসংখ্য চট্টগ্রাম এবং সংযুক্ত দক্ষিণে অনেক ধন্যবাদ জানাই আজকে তাদের আলোচনার মাধ্যমে আমাদের সবাইকে সমৃদ্ধ করার জন্য। অ্যাজ ইউজুয়াল আমি অত্যন্ত বাড়ি সঞ্চালক, আমি যথারীতি একটা
সাংগঠনিক সমালোচনা করতে পারিনি, আমি সির্ফ আড্ডাই মেরেছি হুম। এবং সেই আড্ডা মারার জন্য আমি ভবিষ্যতে প্রচুর ধন্যবাদ জানাই। কিন্তু একটা খুব চা পেলাম না। আছে সেলফ যে কোনো ডিস্টোপিয়ার শেষেও একটা কিন্তু আপনি রূপমের একটা পাবেন। ঠিক আচ্ছা পরের প্যানেলটা হচ্ছে তো হ্যাঁ আমি ওটা শুনবো বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে